হ্যালো বন্ধুরা, শুরু করছি থাই বিএল সিরিজ খেমজিরা এর এপিসোড 10। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ব্যাংককের 2022 সালের কাহিনী, যেখানে খেমজিরা তার কলেজে ভর্তি হয় এবং সে যখন ফ্রেশি পার্টিতে জয়েন করে তখন দেখা যায় যে সে তার কলেজের আশপাশটা ঘুরে দেখছিল। যেহেতু তার বন্ধু বান্ধব ছিল না তখন, সে একাই হাঁটছিল এবং হঠাৎ করে একটা উপর থেকে রঙের বালতি এসে পড়ে তার গায়ের উপরে। কিন্তু তখনই দেখা যায় যে জেট কোথা থেকে যেন চলে আসে এবং ওকে সরিয়ে দেয়, যার ফলে বালতিটা ওর গায়ের উপর পড়তে পারে না। এবং তখন দেখা যায় যে জেড বলে যে ম্যান, এটা একদম কাছাকাছি ছিল। আশেপাশের ছেলেমেয়েরা তখন বলে যে আচ্ছা এটা কিভাবে পড়লো, এবং সে বলে যে তুমি ঠিক আছো। তখন দেখা যায় যে জেড ওর দিকে তাকায় এবং বলে যে ম্যান, একদম মনে হচ্ছে যে তোমার উপর কোনো অভিশাপ আছে। একথা শুনে দেখা যায় খেম একটু চমকে যায় এবং দেখা যায় যে জেড হাসে আর বলে যে তোমার উচিত গাংনাম ক্লিনিকে মাঝে মাঝে আসা। খেম অনেক ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে সে চারিদিকে তাকায় এবং দেখতে পায় তার সামনে একটা স্পিরিট দাঁড়ানো এবং সে সেটার দিকে তাকায়। তখন জেড তার তাকানো বরাবর সেও তাকায় এবং সে বলে আচ্ছা তুমি কি তাকে দেখতে পাচ্ছ? তখন দেখা যায় সেখানে একটা স্পিরিট দাঁড়ানো এবং ওদের তাকানো দেখে অন্যান্য স্টুডেন্টরা তখন বলে যে আচ্ছা ওরা কি দেখছে, কিসের দিকে তাকিয়ে আছে। তখন দেখা যায় যে জেটের প্রশ্নের উত্তরে খেম বলে যে হ্যাঁ আমি তাকে দেখতে পাচ্ছি। একথা বলার পর দেখা যায় যে জেড খেমের মুখের দিকে তাকায় এবং তখনই ওর আশেপাশের যত ছেলে মেয়ে ছিল সবাই ওর কাছে আর বলে যে তুমি কি ঠিক আছো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? তুমি ব্যথা পেয়েছো? এবং এসে ওকে চারদিক থেকে ঘিরে ধরে এসব প্রশ্ন করতে করতে জেড তখন বলে যে তোমরা এভাবে ভিড় করো না, আমার ফ্রেন্ড এমনি অনেক ভয় পেয়েছে। এই কথা শুনে তখন দেখা যায় ওই ছেলেমেয়েগুলো বলে আমরা জাস্ট ওয়াইট, এই জন্যই জিজ্ঞাসা করলাম। তখন দেখা যায় কিছু সিনিয়র আসে এবং বলে যে তোমরা এখানে জমায়েত হয়েছে কেন? তোমাদের যদি কিছু করার না থাকে তাহলে তোমরা বেঁচে যাও। তখন দেখা যায় যে জেড বলে যে তোমরা কিরকম ব্যানার টাঙিয়েছো, যেটা আমার ফ্রেন্ডের মাথায় পড়েছিল প্রায়। এবং তখন ওই লোকটা বলে যে ওই তোমরা আমার মুখের উপর কথা বলছো, তোমাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে, তোমরা কান ধরে উঠবোস করবে। এরপরে দেখা যায় ওরা একজনের দিকে চাওয়াচাই করে এবং তখন ওই সিনিয়রগুলো বলে যে কি তোমরা আমাদের কথা শুনছো না, তাড়াতাড়ি করো যা করতে বলেছি। তখন দেখা যায় যে কেম হাত তোলে এবং বলে সকলের পক্ষ থেকে আমি একাই এটা করব। তখন দেখা যায় জেঠু বলে যে আমিও তার সাথে এটা করতে চাই, কারণ আমি আপনার সাথে তর্ক করেছি। তখন দেখা যায় যে সিনিয়রগুলো বলে তোমরা এটা করতে চাও, আচ্ছা ঠিক আছে তোমরা দুজনে এটা করবে, শুরু করো। এরপর দেখা যায় ওরা সকলের সামনে কান ধরে ওঠা বসা করে এবং এরপরে দেখা যায় যে ওরা দুজন একসাথে বসে আছে এবং ড্রিঙ্কস পান করছে। তখন জেড খেমের দিকে তাকায় আর বলে তুমি স্পিরিট দেখতে পাও, এই জন্যই তুমি ওরকম ওয়ার্ড বিহেভ করো, তাই তো? তখন দেখা যায় যে সে আরো বলে যে ওই কলেজের প্রথম দিক থেকেই সবাই তোমাকে নিয়ে অনেক কথা বলছে। তখন খেম বলে যে যখন আমি এলিমেন্টারি স্কুলে ছিলাম তখন আমার বাবা মাকে অনেকবার ডাকা হয়েছে স্কুলে, কারণ তারা মনে করতো আমার কাছে কোনো সমস্যা আছে বা আমার সাথে কোনো প্রবলেম আছে। এই জন্য খেম আরো বলে আমার সমস্যা ছিল আমি কারোর সাথে তেমন একটা কথা বলতাম না এবং মাঝে মাঝে আমি এমনিতেই ভয় পেয়ে যেতাম, যেখানে কোনো কিছুই হয়নি ভয় পাওয়ার মতো। এবং দেখা যায় জেড বলে যে আমি একই রকম, আমিও এরকম করতাম এবং আমার বাবা এর জন্য অনেক বেশি ভয় পেত এবং সে ভাবতো যে আমার কখনোই ফ্রেন্ড হবে না। জেড আরো বলে আচ্ছা এই যে স্পিরিটটা, সেটা কি তুমি আমাকে যে কার্সের কথা বলেছে তার সাথে কানেক্টেড? তখন দেখা যায় খেম বলে যে সেটা আমি নিজেও জানি না। এবং সে আরো বলে যে বাট আমার মনে হয় যে ঘোস্ট ওরা আমাদের মতো, এদের মাঝে কিছু ভালো আছে আবার কিছু খারাপ আছে। তখন দেখা যায় জেড বলে যে আচ্ছা সমস্যা নেই, আমি তোমাকে হেল্প করব। আমি আমার কান্ট্রির যে সামান আছে তার টপ ডিসিপ্লিন, তোমার কোনো সমস্যা হবে না। এবং সে আরো বলে দেখো আমি আমার সাথে কি নিয়ে এসেছি। এই কথা বলে সে তার ব্যাগটা থেকে কিছু চাল বের করে এবং হোলি ওয়াটার আর তাজমা লেখা একটা কাপড় বের করে এবং সে বলে যে এখন থেকে আমি তোমাকে সাহায্য করব এবং তোমাকে কোনোভাবেই সাফার করতে দেব না। এবং দেখা যায় যে খেম বলে থ্যাঙ্কস আ লর্ড জেড, আমরা আজকেই মাত্র বন্ধু হলাম এবং আমার মনে হচ্ছে তোমার সাথে আমার অনেক দিন আগের পরিচয়। তখন দেখা যায় যে জেড বলে যে এটা অনেক ভালো, আমার মনে হচ্ছে তুমি আমার জীবনে ভালো কিছু বয়ে আনবে। খেম তখন বলে ওল অবশ্যই, এটা তো সবেমাত্র আমাদের প্রথম দিন। জেড বলে যে যাই হোক, ফার্স্ট ডে হোক বা 10 বছর পরে হোক, তুমি আমার বন্ধু এখন এবং আমি আমার বন্ধুকে কখনোই সাফার করতে দেবো না। এই কথা বলে দেখা যায় যে তার হাত বাড়িয়ে দেয় এবং কেমও তার সাথে হ্যান্ডশেক করে এবং তারা বন্ধু হয়ে যায়। তখন দেখা যায় জেড বলে যে এখন থেকে তুমি আমাকে সব বলবে এবং যত ব্যাপারই হোক, মানুষের ব্যাপার হোক, পরিবেশের ব্যাপারে হোক বা কোনো গোষ্ঠীর ব্যাপারে হোক, যদি আমি তোমাকে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই আমি তোমাকে সাহায্য করব এবং কোনো কিছু নিজের ভিতরে রাখবে না। তখন খেম বলে আচ্ছা ঠিক আছে। তখন দেখা যায় জেড বলে যে এবং আমাকে একদমই ডাব করবে না, এটা সহজ না একটা বন্ধু পাওয়া যে আমার মতোই ঘোস্ট দেখতে পায়। খেম তখন বলে আমি জানি। এরপরে দেখা যায় খেম সেই রেল স্টেশনে বসে থাকে এবং বলে যে আমি এখন তোমাকে ডাম্প করছি, আমি আমার কথা রাখতে পারিনি, আমাকে যেতে হবে। তখন দেখা যায় সে তার ব্যাগ গোছায় এবং সেটা হাতে নিয়ে উঠে দাঁড়ায় এবং তখনই দেখা যায় যে তার চাঁদ দৌড়ে আসে এবং খেমের নাম ধরে ডাকতে থাকে।
ওদের দেখে খেম অবাক হয়ে যায়। তখন দেখা যায় যে ওরা যখন কাছাকাছি আসে তখন জেড বলে, "তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে কখনোই ডাম্প করবে না। আর তুমি এখন আমাকে ডাম্প করে চলে যাচ্ছ।" তখন খেম বলে, "আই এম সরি জেড।" এবং দেখা যায় সে আরো বলে যে গ্র্যান্ডমাসি মারা গেছে। আকি এবং গ্র্যান্ডমাসি থং প্রত্যেককেই তুমি ভালোবাসতে। তখন দেখা যায় যে জেড বলে, "তোমার কি মনে হয় না আমি তোমাকেও ভালোবাসি?" তখন দেখা যায় যে খেম কিছুই বলে না এবং তখন সে জেড আবার বলে যে, "তুমি কি ভাবছো আমি এসবের কারণে তোমাকে ঘৃণা করব?" তখন দেখা যায় যে কেম কান্না করে আর বলে, "আমি জানি না জেড।" এবং সে আরো বলে যে, "তুমি আমাকে বলেছিলে যে আমি তোমার জন্য গুড লাক বয়ে আনবে। কিন্তু যখন থেকে তোমার সাথে আমার সাথে দেখা হয়েছে তখন থেকে আমি শুধু তোমাকে ট্রাবলই উপহার দিচ্ছি এবং আমার অনেক ট্রাবল তুমি সহ্য করেছো। আমি তো আমার নিজেকেও হেট করি।" এবং সে আরো বলে যে, "আমি আর কাউকে হারাতে পারবো না এবং কাউকে হারালে আমি সেটা সহ্য করতে পারবো না।" তখন জেড বলে, "তার মানে তুমি চলে যেয়ে সবকিছু সমাধান করতে চাও একা একা?" তখন দেখা যায় যে সে আরো বলে, "খেম এটা তোমার ভুল না, এটা রামফুইং এর এবং তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে রামফুইং জিতে যাবে।" খেম তখন বলে, "সেই প্রথম দিন থেকে আমি তোমাকে কিছুই দিতে পারিনি এবং কোনো সাহায্যই করতে পারিনি।" এরপর দেখা যায় খেম কান্না করে এই কথা বলতে বলতে। জেড তখন বলে যে, "এটা সত্যি না, আমরা এই ক্যাম্পে এসেছি, এটা একটা ভালো জিনিস ছিল।" এবং চারও বলে যে, "তুমি মাস্টারের দেখা পেয়েছো এবং আমরা চার্নকে পেয়েছি, এটাই তো ভালো জিনিস তাই না?" তখন চার্ন মাথা নেড়ে হ্যাঁ বলে এবং দেখা যায় যে সে আরো বলে যে, "আমরা একসাথে অনেক সাফার করেছি এবং এটা অনেক ভালো আমাদের জন্য, তাই না? যে সকল বিপদে আপদে আমরা একসাথে ছিলাম।" এবং জেড আরো বলে যে, "আমার জীবনে কোনো বন্ধু হয়নি। কাউকে সাহায্য করা, তাকে প্রোটেক্ট করা এবং এটা জানা যে সে আমার উপর নির্ভরশীল, এটা আমাকে অনেক বেশি স্বস্তি দেয়।" এবং সে আরো বলে যে, "আমি তোমার জন্য এসব করতে প্রস্তুত।" এবং সে আরো বলে যে, "আমি তোমাকে যেতে দেব না। আর যদি তুমি যাও তাহলে আমিও তোমার সাথে একই ট্রেনে যাব।" এবং তখন দেখা যায় চার্ন বলে যে, "আমিও যাবো।" এবং সে আরো বলে যে, "আমি রাজিই হয়েছি তোমাকে সাহায্য করার জন্য যেকোনো কিছুর বিনিময়ে।" তখন দেখা যায় যে সে বলে, "আমরা অনেক কিছুই সহ্য করছি একসাথে। যদিও আমাদের এখনই মিট হয়েছে কিন্তু তুমি আমাদের কাছে অনেক কিছু মিন করো। তাই যদি কিছু হয় তাহলে সবাই আমরা একসাথে সেটা ভোগ করব।" এই কথা বলার পর দেখা যায় খেম অনেক কান্না করে। খেম তখন বলে, "কিন্তু গ্রামের মানুষজন অলরেডি অনেককে হারিয়ে ফেলেছে এবং আমি চাই না তারা আর কাউকে হারাক।" তখন দেখা যায় জেড বলে যে, "তাহলে আমরা সেখানে ফেরত যাব না। চলো আমরা সকলে ব্যাংককে চলে যাই।" তখন দেখা যায় যে সে আরো বলে যে, "দেখো আমরা সবকিছু প্যাক করে ফেলেছি। আমরা সবাই মিলে ব্যাংককে যাই চলো।" এবং দেখা যায় চার্ন আরো বলে যে, "তুমি যেখানে যাবে আমরা তোমাদের সাথে সাথে সেখানেই যাব।" এবং একথা বলার পর দেখা যায় যে তখন ওরা তিনজনই একসাথে হাগ করে। যে তখন খেমকে বলে যে, "তুমি কান্না করো না।" তখন দেখা যায় খেম বলে, "আই এম সরি, আমি তোমাদের এই বিপদের মাঝে ফেলেছি।" তখন দেখা যায় যে ওরা বলে যে, "কিছুই হয়নি, সব ঠিক হয়ে যাবে।" একথা বলার পর ওরা তিনজনে আলাদা হয় এবং তখন দেখা যায় যে জেড বলে, "আমি যে একটু আগে তোমাকে বললাম যে আমি তোমার সাথে ট্রেনে করেই যাব, এটা আসলে সত্যি না। আমরা সকলেই ফ্লাইটে যাব।" এবং সে আবার বলে যে, "আর ফ্লাইটের সমস্ত খরচ আমিই বহন করব।" তখন দেখা যায় যে সে বলে, "আচ্ছা চলো আমরা প্লেনে করে যাই।" এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ওরা তিনজনই ব্যাংককে ফিরে আসে এবং ওদের ডর্মে ওঠে এবং দেখা যায় যে চার্ন তখন শাওয়ার নিয়ে বের হয় এবং খেম দেখে বিছানা ঠিক করছিল নিচে এবং সে বলে যে, "তোমরা দুজনে বিছানায় ঘুমাও, আমি ফ্লোরে ঘুমাচ্ছি।" তখন চার্ন বলে যে, "তোমার এত খারাপ ফিল করার দরকার নেই।" এবং সে আরো বলে যে, "আমি ফ্লোরেই ঘুমাবো। ইনফ্যাক্ট তুমি বেডে ঘুমাও, আমি আর জেড আমরা নিচে ঘুমাবো, তাতেই আমাদের শান্তি।" তখন দেখা যায় যে খেম মাথা নেড়ে হ্যাঁ বলে এবং তখন দেখা যায় তার চোখ পড়ে চার্নের গলার দিকে এবং সেখানে সে একটা লকেট দেখতে পায় এবং সে বলে যে, "এটা মাস্টার তোমাকে দিয়েছিল না? সেটা তুমি এখন লকেটে পরিণত করেছো?" এবং সে বলে যে, "হ্যাঁ।" তখন খেম বলে, "ও তাহলে আমাদের প্রত্যেকেরই একটা করে আছে।" এই কথা বলে সে তার গলায় হাত দেয়। তখনই দেখা যায় দরজায় কেউ একজন নক করে। যে দরজার কাছে থাকার কারণে সে লুকিং গ্লাস দিয়ে দেখে এবং একটা মহিলা আসে ভেতরে দরজা খোলার পরে। তখন দেখা যায় যে চার্ন জিজ্ঞাসা করে, "সবকিছুর কি খবর? সে কি রাজি হয়েছে?" তখন মেয়েটা বলে সে একজন অ্যাথিস্ট। সে এরকম কিছুই চায় না যে ডর্মে একটা শিরিন থাকুক এবং সে বলে যে, "যদি আমরা রূপলাপে করি এবং কোনো সমস্যা না হয় তাহলে তার কোনো সমস্যা নেই।" এবং সে আর বলে যে, "তাই এটা ৩ দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে।" তখন দেখা যায় ওরা সকলেই খুশি হয়ে যায়। আর ওই মেয়েটা জেটের বোন ছিল। সে তখন বলে যে, "তোমরা কি শিওর যে তোমরা তোমাদের মাস্টারকে ছাড়া এটা হ্যান্ডেল করতে পারবে?" তখন দেখা যায় খেম বলে যে, "আমার জন্য সে অলরেডি অনেক কিছু হারিয়েছে।
আমি আর তাকে এসবের ভেতর ইনভলভ করতে চাই না। তখনই দেখা যায় ওর বোনের ফোনে একটা কল আসে এবং সে রিসিভ করে বলে, কি সমস্যা? তখন সে আরো বলে যে, কি রিভিশন? আমি আর কোনো কিছু রিভাইজ করতে চাই না। এবং সে আরো বলে যে, আমার ভাই অলরেডি পোস্টের দ্বারা মরে যেতে নিয়েছিল এবং তার থেকে তো আর আমার ওটা বড় হয়ে গেল না, তাই না? ওর বোন তখন আরো বলে যে, কি এটা নিয়ে মিথ্যে কথা বলে এবং তুমি কি একটা জোকস ভেবেছো? সে আরো বলে যে, আমি এটা কেয়ার করি না, তোমার যা করতে হয় করো। আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি ঘোষণা বলে তোমাকে দায়ী করবো। তখন দেখা যায় জেড টেবিলের কাছে যায় এবং সে একটা ক্যালেন্ডার মার্ক করে 30 এবং বলে যে, কিমের জন্মদিন আজ থেকে 7 দিন পরে এবং সে যদি এটা কাটিয়ে উঠতে পারে তাহলে সে 21 দিনে 21 বছরে পা দিবে এবং তার সেই কাজটা তার উপর থেকে চলে যাবে। এই কথা শুনে ওরা দুজনে খুশি হয়ে যায় এবং দেখা যায় যে জেড ওই ক্যালেন্ডারটা রেখে হিম আর চায়নের কাছে আসে এবং হাত বাড়িয়ে দেয় এবং বলো, লেটস গো, এবং আমাদের সবটা দিয়ে আমরা চেষ্টা করি, চলো। এই কথা বলার পর দেখা যায় ওরা প্রত্যেকে একের হাতের উপর অনেক হাত রাখে এবং জেড তখন তার বোনকে ডাকে যে, জেন এখানে আসো। তখন দেখা যায় যে সে আরো বলে যে, আমাদের এখন চেয়ার আপ করার পালা। তখন ওর বোন বলে যে, কোন ব্যাপারে? এবং সে হাত দেয় আর বলে যে, আমাকে কি বলতে হবে? তখন দেখা যায় জেড বলে যে, এটা চার্ন ঠিক করেছে কি বলতে হবে। তখন দেখা যায় যে চার্ন জেনের কানের কাছে কিছু একটা বলে এবং দেখা যায় তারপর সবাই একসাথে চেয়ার্স করে আর বলে যে, কেমজিরাকে অবশ্যই সার্ভাইভ করতে হবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওরা তিনজনই ড্রম থেকে বের হয় এবং চার্ন তখন বলে যে, কেমন হয় যদি তুমি কিছুদিনের জন্য ভার্সিটি যাওয়া বন্ধ করো? তখন দেখা যায় যে জেড বলে, তুমি তার ক্লাস করাও বন্ধ করে দিতে চাও? এবং সে আর বলে যে, সমস্যা নেই, আমি তার সাথে একই সেকশনে এবং একই ক্লাসে, আমি তাকে পরবর্তীতে এটা নিয়ে সাহায্য করতে পারবো। তখন দেখা যায় যে খেম বলে যে, আমাকে শেষ দিনের মতো ক্লাস করতে দাও, আমি যদি আর কখনো সুযোগ না পাই তাহলে আমার আর রিগ্রেট থাকবে না যে আমি এটা করার জন্য চান্স পাইনি। এ কথা বলার পর দেখা যায় যে জেড বলে, তুমি এসব কথা বলো না, এসব কথা চিন্তা করো না। এই কথা বলে সে ওর কাঁধ ধরে চাপায় এবং তখনই দেখা যায় যে চান কিছু একটা আন্দাজ করতে পারে এবং সে কিছু একটা সেন্স করে। তারপর দেখা যায় যখনই খেম সামনে আগাতে নেয় তখন সে বলে যে, খেম তুমি একদমই নড়াচড়া করবে না, একদমই মুভ করবে না। তখনই দেখা যায় একটা গাড়ি এসে ওদের সামনে থামে এবং গাড়ির উপর থেকে কতগুলো রড এসে ওদের সামনে পড়ে। তার মানে যদি খেম আরেকটু এগিয়ে যেত তাহলে ওই রডগুলো খেমকে একদম এফোর ওপর করে দিত। তখন দেখা যায় ওরা তিনজনই ভয় পেয়ে যায় এবং সেই গাড়ির ভিতর থেকে লোকটা জিজ্ঞাসা করে যে, তোমরা ঠিক আছো? যে তখন বলে যে, খেম তুমি কি ঠিক আছো? তখন দেখা যায় যে ওরা তিনজনই গাড়ির লোকটার দিকে তাকায় এবং দেখা যায় গাড়ির ও লোকটাকে মনে হয় কোনো কিছুতে প্রসেস করেছে। চান তখন বলে, খেম তোমার বার্থডের আগে পর্যন্ত তোমার রুমে থাকাই উচিত এবং তুমি চিন্তা করো না, আমি আর যে পালা বদল করে তোমার সাথে থাকবো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই খেম তার ডরমিটরি রুমে বসে একটা বই পড়ছিল বেডের। তখন দেখা যায় যে চান টেবিলে বসে বই পড়ছিল। তখন দেখা যায় চান ওর দিকে ফিরে এবং দেখতে পায় যে ওর মুড অফ এবং তখনই কেউ একজন দরজায় নক করে। তখন চান উঠে দরজার লুকিং গ্লাস দিয়ে দেখতে পায় জেডকে এবং সে দরজা খুলে দেয়। জেড ভেতরে তাকিয়ে খেমের মন খারাপ দেখতে পায়। তখন তাকে হাসানোর জন্য তার বডিগার্ডরা অভিনয় করে এবং সে কানে হাত দিয়ে বলে যে, আমি আপডেট চাই। তখন চান প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে এবং সে ওখানে হাত দিয়ে বলে যে, টার্গেট একদম সেফ আছে এবং আমি ভালোভাবেই আমার দায়িত্ব বডিগার্ড নাম্বার 2 এর কাছে সমর্পণ করছি। তখন দেখা যায় যে জেড বলে, কি বলছো 2? আমি নাম্বার 1। এবং সে বলে, আচ্ছা ঠিক আছে। বডিগার্ড নাম্বার 0 বডিগার্ড নাম্বার 1 এর কাছে তার ডিউটি সমর্পণ করছে। এই কথা শুনে দেখা যায় জেড বলে, তুমি আমাকে জিততে দেবে না, তাই না? ওদের এই আলাপ আলোচনা শুনে দেখা যায় যে খেম একটু হাসে এবং তখনই দেখা যায় যে জেড ভেতরে প্রবেশ করে আর চান তার ব্যাগ নিয়ে ওখানে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। এরপরে চান অনেক সুন্দর করে জেটের দিকে একটু তাকায় আর হাসে এবং দুজন দুজনের দিকেই তাকায়। এরপর দেখা যায় যে খেম বলে যে, চান নিজের যত্ন নিও এবং দেখা যায় যে চান বলে, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে চান ওখান থেকে চলে যায় আর জেড খেমের দিকে তাকায়, দেখতে পায় খেমের মন আমার অনেক খারাপ। সেটা জেডও বুঝতে পারে কিন্তু কিছু করার থাকে না। আর এদিকে দেখা যায় এক এক করে ওরা ওদের ক্যালেন্ডারে ডেটগুলো এক এক করে কেটে দিচ্ছিল এবং এর পরের সময় দেখতে পাই চার নিচে গডকে কিছু ফুড অফার করছে এবং বলে যে, আমি এই ফুড অফার করছি যত আশেপাশের যত ঘোস্ট আছে তাদের জন্য এবং তারা যেন এই সময় এখানে প্রবেশ না করে। যদি এখানে তারা প্রবেশ করে তাহলে রামপুরিং তাদের মাইন্ডের যে কন্ট্রোল সেটা নিয়ে নেবে এবং সে আরো বলে যে, যদি এটা হয় তাহলে আমার বন্ধুর অনেক ক্ষতি হয়ে যাবে। তখনই দেখা যায় যে জেড ওখানে যায়, তার হাতেও একটা পলি পানির পাত্র এবং দেখা যায় যে সে বলে, কেমন হয় যদি আমরা তাদেরকে একটা এসে লিখে দেই এত কথা বলার থেকে? তখন দেখা যায় যে চান বলে, আমি শুধু তাদের ওয়ার্নিং দিচ্ছিলাম যাতে তারা এখানে প্রবেশ না করে। চান তখন বলে যে,
আমি জানি তারা কেউই চায় না অন্য কেউ তাদের মাইন্ডকে কন্ট্রোল করুক। তখন দেখা যায় যে জেড বলে, "চলো আমি তোমাকে পিউরিফাই করে দেই।" এভাবে বলে সে তার হাতে থাকা ওই পানির পাত্রের থেকে গাছটা ভিজিয়ে দেখা যায় চায়নের মাথায় ইচ্ছে করে একটু জোরে বাড়ি দেয় এবং চায়ন বলে, "হে তুমি কি করছো?" এবং দেখা যায় পানিতে ওর গ্লাসটা ভিজে দেয়। তারপর ও চোখ থেকে গ্লাসটা খুলে ওর শার্টের কর্নার দিয়ে সেটা মুছে আবার চোখে দেয় এবং তখন জেড বলে, "এখন তোমার টার্ন। তুমি যদি এটা করতে চাও তাহলে একটু তাড়াতাড়ি করো।" এবং দেখা যায় যে চান সেটা হাতে নেয় এবং হাতে নিয়ে একটু জোরে ওর দিকে আসতে নেয়। কিন্তু দেখা যায় ও ভয়ে চোখ বন্ধ করে ফেলে। মনে করে যে ওর মতোই ওর প্রতি প্রতিশোধ নেবে চান। কিন্তু চান সেটা করে না। চান ওর মুখের দিকে তাকিয়ে একদম অবাক হয়ে যায়। কারণ জেডকে তখন অনেক বেশি কিউট লাগছিল। এবং দেখা যায় যে চান আস্তে, আস্তে করে ওকে পিউরিফাই করে দেয় এবং তখনই দেখা যায় যে জেড চোখ মেলে তাকায় এবং দেখতে পায় যে চান খুব মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এরপরে দেখা যায় ওরা দুজনেই দুজনের দিকে তাকিয়ে থাকে এবং দেখা যায় যে চান ওর পিউরিফায়ার যে গাছটা সেটা নাড়াতেই থাকে জেঠের মাথার উপরে। তখনই সেখানে চলে আসে জেঠের বোন এবং সে বলে যে, "আচ্ছা তোমরা কি এটা বন্ধ করবে?" তখন দেখা যায় যে চান একটু লজ্জা পেয়ে যায় এবং তার দিকে তাকায়। তখনই দেখা যায় জেন ওদের কাছে আসে এবং বলে, "আমাকেও পিউরিফাই করে দাও।" এ কথা বলার পর চান বলে, "আচ্ছা ঠিক আছে মিস জেন।" এবং তখন দেখা যায় জেন বলে যে, "এত ফর্মালিটির দরকার নেই। আমাকে শুধু জেন বলেই ডেকো।" এরপরে চান জেনকে পিউরিফাই করে দেয়। তখন সেখানে খেম আসে এবং বলে যে, "তোমাদের কি হয়েছে?" তখন দেখা যায় যে তারা বলে যে, "হ্যাঁ, আমাদের হয়েছে।" এবং সে তখন বলে যে, "আমি কিছু নুডলস বানিয়েছি। আসো তোমরা খাবে।" তখন জেড বলে যে, "তুমি আমার মনের কথা কিভাবে বুঝতে পারলে?" তখন দেখা যায় যে সে একটু হাসে এবং তখন খেম ওই জেডকে বলে যে, "জেন তুমি আমাদের সাথে জয়েন করো।" তখন দেখা যায় যে সে আরো বলে, "এটা তোমাকে অনেক ফ্রেশিং করে দেবে।" তখন জেন বলে যে, "আমি এমনিতেও এটা খুঁজছিলাম। যে সুইটনেস আমি দেখতে পেয়েছি সেটা ব্যালেন্স করার জন্য।" এ কথা শোনার পর দেখা যায় যে চার্লি একটু লজ্জা পায় এবং ওখান থেকে আস্তে, আস্তে চলে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই যে ছাদে যে সিন বানানো হয়েছিল তার সামনে তারা একটা অফারিং করছে এবং যে প্রিস্ট ছিল সে হঠাৎ করেই কোনো কিছু একটা সেন্স করতে পারে এবং দেখা যায় সে তাড়াহুড়ো করে ওই অফারিং এর কাজটা শেষ করে। তখন জেন বলে যে, "আপনার জন্য নিচে একটা রুম তৈরি করা হয়েছে, রেডি রাখা হয়েছে এবং যদি আপনার পানির প্রয়োজন হয়" তখন দেখা যায় ওই প্রিস্ট বলে যে, "আমার আর্জেন্ট একটা কাজ মনে পড়ে গেছে। আমাকে এখনই যেতে হবে।" এই কথা বলে দেখা যায় সে ওখান থেকে চলে যায়। আর ওরা কয়েকজন ওদের মুখ চাওয়াচাওয়ি করে এবং বুঝতে পারে যে কিছু একটা গোলমাল হয়েছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই খেম ওর বাবার সাথে কথা বলে এবং সে বলে যে, "এখানে কোনো সমস্যা নেই। আমার সব বন্ধুরাই আমার সাথে আছে এবং যখন আমার সবকিছু ঠিক হয়ে যাবে তখন আমি আপনার সাথে দেখা করতে যাব ওদেরকে নিয়ে।" তার বাবা বলে যে, "দ্যাটস গ্রেট" এবং সে আরো বলে, "আচ্ছা মাস্টার কি তোমার সাথে আছে?" তখন দেখা যায় খেম বলে যে, "না, গ্রামে একটা স্পিরিট তাড়ানোর রিচুয়াল চলছে। সে সেখানেই আছে এবং সে লেটলি আমার জন্য অনেক সাফার করেছে।" তার বাবা তখন বলে যে, "কেউ তোমার দেখাশোনা করছে এটা ভেবে নিজেকে অনেক হালকা লাগছে" এবং সে আরো বলে যে, "আচ্ছা ঠিক আছে, আমি তোমার সময় আর নষ্ট করছি না। তুমি নিজের খেয়াল রেখো।" তখন দেখা যায় যে খেম বলে, "আচ্ছা ঠিক আছে, আপনারও টেনশন করার দরকার নেই। আমি ভালো আছি" এবং এই কথা বলে দেখা যায় যে তারা ফোনটা রেখে দেয়। এরপরে দেখা যায় খেম জানালার কাছে এসে দাঁড়ায় এবং নিচে তাকাতেই দেখতে পায় জেড আর চাঁদকে এবং দুজনেই অনেক হেসে, হেসে কথা বলছিল এবং দেখা যায় একজন অপরজনকে বলছিল যে, "আমি অনেক টায়ার্ড, আমাকে সাহায্য করো।" তখনই দেখা যায় যে খেম ওদের দিকে তাকিয়ে হাসে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওরা ছাদে একটা ল্যান্টের্ন উড়ায় এবং সেখানে জেড বলে যে, "আমি চাই এটা হেভেনে যাক এবং খেমের উপরে যত কার্স আছে সেটা সব সরে যাক এবং যে কার্মিক যে ডেপ্ট আছে সেটাও ফুলফিল হয়ে যাক এবং সে একটা সুন্দর জীবন পাক।" এই কথা বলে দেখা যায় যে তারা ওই ল্যান্টার্নটা উড়িয়ে দেয়। আর এদিকে খেমের মন অনেক বেশি খারাপ থাকে এবং তখন জেড বলে যে, "তুমি তোমার মনকে ফোকাস করো" এবং সে আরো বলে যে, "আমি যে কথাই বলবো সবাই মনোযোগ দিয়ে সেটা শুনবে এবং তাহলে দেখা যাবে যে গড আমাদেরকে সাহায্য করলেও করতে পারে।" দেখা যায় ওরা তিনজনে চোখ বন্ধ করে থাকে এবং তখন চার্ন বলে যে, "আপনি যদি আমাকে শুনতে পান তাহলে অবশ্যই আমাদের সাহায্য করুন। আমাদের তিনজনকে প্রোটেক্ট করুন এবং যদি কোনো কিছু ঘটে থাকে তাহলে আমাদেরকে পূর্ব সংকেত দিন।" এই কথা বলে দেখা যায় ওরা ল্যান্টার্নটা উড়িয়ে দেয় এবং দেখা যায় যে ওদের এই সিনসিয়ারিটি দেখে খেম অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং সে ওই ল্যান্টার্নটার দিকে তাকিয়ে থাকে। এরপরে জেড বলে যে মিডনাইট হওয়ার আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। কিন্তু খেম তুমি কোনো চিন্তা করো না। আমরা আমাদের গার্ড একদমই ডাউন করব না। তখন দেখা যায় যে জার্ন বলে, "আমরা এই টিপসও 108 বার আজকে রিসেট করব, আমি আর জেড। এবং এই সময় তুমি শুধু রেস্ট নেবে আর আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠবে তোমার জন্মদিনের কেক কাটার জন্য।" তখন দেখা যায় যে খেম ওদের দুজনকেই ধন্যবাদ দেয় এবং ওরা তিনজন একসাথে আবার হাগ করে। এরপরে দেখা যায় ওরা হোস্টেলের করিডোর ধরে নিচে নামতে থাকে এবং জেড আর চার্ন আগে চলে যায় যার কারণে খেম পিছনে পড়ে থাকে এবং সে কিছু একটা ভাবে আর হাঁটে। হঠাৎ করেই তার সামনে সে রামফুয়েংকে দেখতে পায় এবং সে অবাক হয়ে যায়। তখন রামফুয়েং বলে যে,
যেহেতু তুমি মরেই যাবে, আমি ভেবেছিলাম তুমি তোমার বন্ধুদেরকে শেষ বিদায়টা জানিয়ে দেবে। তুমি কি তাদেরকে গুড বাইটা বলবে না? এই কথা বলার পরেই দেখা যায় সে ওখান থেকে উধাও হয়ে যায় এবং খেমচিরা বলে ডাকে। তখন দেখা যায় যে খেম ভয় পেয়ে তার গলার সেই তাবিজটায় হাত দেয় এবং পেছন থেকে তখন আবার রামপুয়েং এর শব্দ ভেসে আসে এবং সে বলে যে, "আমি তোমাকে সময় দিয়েছিলাম খেমজিরা, এবং তোমার বন্ধুরা তো এটাও জানে না যে এই পুরোটা সময় আমি তোমার মনের ভেতরেই ছিলাম।" এবং সে আরো বলে যে, "আমি একটা ড্রামাটিক ফ্যারোল দেখতে চেয়েছিলাম।" তখনই কিছু ফ্ল্যাশব্যাক দেখা যায় যে ওই যে জানালার কাছে গিয়েছিল খেম, সেখানেও সে রামপুয়েংকে দেখে সরে এসেছিল। এরপরে ছাদে যখন তারা অফারিং করছিল, সেখানেও রামপুয়েং এর উপস্থিতি ছিল, যেটা ওই প্রিস্ট বুঝতে পেরে ওখান থেকে চলে যায় এবং দেখা যায় যে নিচে পিউরিফাইং এর জায়গায় ওখানে দেখা যায় যে রামপুয়েং ছিল এবং যখন সার্নকে খেম বিদায় জানিয়েছিল সেখানেও রামপুয়েং ছিল। আর দেখা যায় ওই যে ট্রাকের যে গাড়িটা চলে আসে সেখানেও সে রামপুয়েংকে দেখতে পায়। এই কথাগুলো মনে করার পর দেখা যায় যে খেম আরো বেশি ভয় পেয়ে যায়। এরপরে দেখা যায় রামপুয়েং খেমের একদম পিছন ঘেঁষে দাঁড়ায় এবং বলে যে, "তুমি তোমার আশাকে জাগিয়ে রাখো শেষ নিঃশ্বাস পর্যন্ত, যতক্ষণ তুমি নিঃশ্বাস নিতে পারো।" এবং সে আরো বলে, "খুব শীঘ্রই আমি এটাকে বন্ধ করে দেব।" এই কথা বলার পর দেখা যায় যে রামফুইং ওখান থেকে ভ্যানিশ হয়ে যায় এবং খেম অনেক কষ্ট পায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেড আর চান সেই ইভিস্টো পাঠ করছিল এবং তারা খুব মনোযোগ সহকারে সেটা পাঠ করছিল এবং তার পিছনে খেম ঘুমানো। ওটা পাঠ করতে করতেই চান একবার জেটের দিকে তাকায় এবং জেটও তার দিকে তাকায় এবং সে বলে যে, "ফোকাস করো", এবং অলমোস্ট এটা হয়ে গেছে। তখন দেখা যায় ওরা আবার সেটা পাঠ করতে থাকে। এরপরেই আমরা দেখতে পাই যে ওখানে লাইটগুলো, মোমগুলো সবগুলো নিভে যায় এবং জেড আর চান দুজনেই ঘুমিয়ে পড়ে। এরপরে দেখা যায় কেউ খেমচিরা বলে ডাকে খেমকে এবং দরজাটা খুলে যায়। তখন দেখা যায় খেম উঠে বসে এবং রামফুং ওকে প্রসেস করে ফেলে, যার কারণে ওর চোখ উল্টে যায় এবং দেখা যায় ও জেড আর চানের মাঝখান দিয়ে দরজা দিয়ে বের হয়ে যায় এবং তখন সে ছাদের কাছে, দরজার কাছে গিয়ে দাঁড়ায়। এদিক ওদিক তাকিয়ে তারপর সোজা ছাদে চলে যায়। এরপর সে ছাদে যায় আর শিরিনের অফার করা খাবারগুলো খেতে থাকে এবং তখনই এদিকে দেখা যায় যে চার্নের ঘুম ভেঙে যায়, কারণ তার লকেটটা তাকে সংকেত দিচ্ছিল যে কিছু একটা ঘটেছে এবং তার লকেটটা জ্বলে ওঠে আর এর জন্যই তার ঘুম ভেঙে যায়। এরপর সে উঠে বসে আর দেখতে পায় যে খেম তার বিছানায় নেই। এরপর সে জেটকে ডাকে কিন্তু জেট ওঠে না। তারপরে তার লকেটটা সে জেটের গলার কাছে ধরে এবং দেখা যায় যে জেটেরও ঘুম ভেঙে যায় এবং সে তখন বলে যে, "জেট ওঠো, দেখো।" তখন সে বলে যে, "কি হয়েছে?" তখন বলে যে, "এখানে খেম নেই, সে কোথাও চলে গেছে।" এই কথা বলার পর দেখা যায় যে জেট অনেক আপসেট হয়ে যায় এবং সে তাড়াহুড়ো করে দৌড়ে বাইরে বের হয়ে যায়। যখনই তারা নিচের দিকে নামতে নেয় তখনই বলে যে, "চান, আমার মনে হচ্ছে সে এখনো বিল্ডিং থেকে বের হয়ে যায়নি, সে বিল্ডিং এর ভেতরেই আছে।" তখন দেখা যায় যে জেট বলে, "তাহলে সে কোথায় আছে?" তখন চান বলে যে, একটু ভেবে উপরে আছে। এরপর দৌড়ে তারা ছাদে চলে যায় এবং ছাদে গিয়ে দেখতে পায় যে খেম ওই অলের উপরে দাঁড়িয়ে আছে এবং তখন তারা বলে যে, "খেম, তুমি ওখান থেকে নেমে আসো।" এবং জেট বলে যে, "তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও, নাহলে আমি তোমাকে শেষ করে দেবো।" তখন দেখা যায় যে খেম ওদের দিকে তাকায় এবং হাসতে থাকে আর বলে যে, "আমি তাকে আমার সাথে নিয়ে যাবো।" এই কথা বলে সে প্রচণ্ড বিকৃতভাবে হাসতে থাকে। এরপর দেখা যায় যে সে ওখান থেকে লাফ দেয়। জেড আর চান চিৎকার করে ওখানে যায় খেম বলে এবং দেখা যায় এই দৃশ্য মাস্টারকে স্বপ্নে কেউ দেখাচ্ছিল এবং সে লাফিয়ে উঠে বসে এবং তাড়াহুড়ো করে বিছানা থেকে নামে আর ক্যালেন্ডারের কাছে যায় এবং দেখতে পায় যে আজ খেমের জন্মদিন ছিল এবং সে তখন বলে যে, "যদি তুমি এখনো এখানে থেকে থাকো তাহলে আমাকে দেখা দাও।" এবং এরপরেই দেখা যায় যে মাস্টার তার শিরিনের সামনে বসে আছে এবং তার সামনে দাঁড়িয়ে আছে বনের সেই দেবতা, যার কাছে সে আগে হেল্প চেয়েছিল এবং সে বলে যে, "তুমি এটা আমাকে কেন দেখালে?" তখন সে বলে যে, "এটা আগামীকাল ঘটবে এবং সেটা আমি তোমাকে এখন দেখাচ্ছি।" মাস্টার তখন বলে যে, "কোন কারণে আপনি আমাকে হেল্প করছেন মাই লর্ড?" তখন দেখা যায় বনের ওই দেবতা বলে যে, "আমি আপনাকে হেল্প করছি শুধু আমার যে ডেপ্ট ছিল সেটা আপনার কাছে ক্লিয়ার করার জন্য।" তখন সে বলে যে, "আমি তো আপনার কাছে কোনো ডেপ্ট রাখিনি এবং একটা ডিজার্ভও করি না।" তখন দেখা যায় সে বনের দেবতা বলে যে, "এই জীবনে না, আপনি ১,০০০ বছর পূর্বে যে ভালো কাজ করেছিলেন তার বিনিময়ে আমি আপনাকে এখন সাহায্য করছি।" তখন দেখা যায় ১,০০০ পূর্বের কাহিনী এবং সেখানে দেখা যায় ওই বনের দেবতা কোনো একটা বড় ধরনের মারাত্মক ভুল করে, যার শাস্তি অনেক বড় হয় এবং সেটা যখনই তার উপর অ্যাপ্লাই করতে যাওয়া হয় তখনই দেখা যায় সেখানে মাস্টার আসে এবং সে নাগা থাকে। সে আন্ডারওয়ার্ল্ডে যত ট্রেজার আছে তার রক্ষণাবেক্ষণের কাজ করে এবং সে বলে যে এই কাজটা সে করেছে এবং তাকে যদি শাস্তি দিতে হয় তাহলে তো সে শাস্তি ভোগ করবে। এই কথা বলার পর দেখা যায় যে সেই শাস্তিটা সে বলে, "তুমি কি সত্যি বলছো যেটা তুমি করেছো?" এখন দেখা যায় মাস্টার বলে যে, "হ্যাঁ, আমি এটা করেছি।" তখন দেখা যায় তাদের লর্ড তাদের সেই শাস্তি আবার রিভিউ করে এবং বলে যে, "যেহেতু তুমি স্বীকার করেছো তাই আমি এটা রিভিউ করে দিচ্ছি এবং তোমরা দুইজনেই মর্টালে যাবে।" এবং সে ওই বনের দেবতাকে বলে যে, "তুমি বনে যাবে, তোমার কোনো পাওয়ার থাকবে না এবং তুমি সাফার করবে, আবার নতুন করে সবকিছু ফেরত পাওয়ার
হওয়ার আগ পর্যন্ত। এবং সে মাস্টারকে বলে যে তুমি একজন সাধারণ মানুষ হিসেবে দুনিয়াতে যাবে এবং দেখা যাবে তুমি সকলের হেল্প করবে এবং তোমার ভাগ্য তোমাকে নিয়ে অনেক খেলা খেলবে, যেটা তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। এবং সে আরো বলে যে তুমি অনেক কষ্ট করবে, অনেক সাফার করবে মানুষকে হেল্প করতে গিয়ে, এবং প্রত্যেকবারই তুমি অনেক কষ্ট করবে, প্রত্যেক লাইফে তুমি এটা ভোগ করবে। তখন দেখা যায় যে সে বলে যে আচ্ছা মাই লর্ড, আমি এটা মেনে নিচ্ছি। এরপরে দেখা যায় যে ওখান থেকে ওর বডিটা ভ্যানিশ হয়ে যায় এবং এরপরে দেখা যায় যে একটা অস্ত্র পড়ে ওখানে। তখন দেখা যায় যে ওই দেবতা বনে সে ওই অস্ত্রটা দেখায় এবং আমরা বাস্তবে আবার ওটা দেখতে পাই। তখন দেখা যায় যে ভীম বলে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না, এটা আপনার। তখন বনের দেবতা বলে যে এটা আপনার, আমি শুধু এটা রেখেছিলাম আমানত হিসেবে, এবং আপনি যদি এটা বিলিভ না করেন তাহলে শুনুন। এরপরে দেখা যায় আবার সেই ১০০০ পূর্বের কাহিনী। দেখা যায় ওই বনের দেবতা এসে উঠে দাঁড়ায় এবং বলে মাই লর্ড, আপনি জানেন এটা সত্যি না যে সে এ কাজ করেনি, তারপরে আপনি কেন তাকে শাস্তি দিলেন? তখন দেখা যায় যে ওই লর্ড বলে যে তার যে মহানুভবতা তার কথা কে না জানে, সে সকলের দ্বারাই ভালোবাসা পেয়েছে এবং সকলেই তার মহানুভবের কথা অনেক আগে থেকেই জানে, এবং সে তোমাকে সাহায্য করতে চাইছে তার জীবনের বিনিময়ে, এটা তো আমি অনেক আগে থেকেই জানি। এবং সে আরো বলে এবং সে এখানে থাকতে থাকতে আসলে টায়ার্ড হয়ে গেছে এবং সে ভালোবাসা চায়, এই জন্যই আমি তাকে মর্টালে পাঠিয়ে দিছি, যাতে সে তার কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যায়। তখন দেখা যায় একটা অস্ত্র আসে এবং অস্ত্রটা দিয়ে তার লর্ড তাকে বলে যে তুমি এটা রেখে দাও এবং তোমার প্রয়োজন মতো এবং তুমি যাকে দিতে চাও সে হিসেবে তুমি এটা ব্যবহার করো। গড আরো বলে যে আর ফুসাং জিনের জন্য আমি একটা উইশ রেখেছি এবং তার যে কোনো একটা উইশ আমি গ্রান্ট করব, এবং সে লাইফ ফর যে কোনো মানুষ আর গড সবার দ্বারাই সে ভালোবাসা পাবে এবং প্রশংসা পাবে এবং সকলেই তাকে চেডিস্ট করবে, হোক সে মানুষ বা গড। এই কথা বলার পর দেখা যায় আবার বর্তমানে ফিরে আসে। তখন দেখা যায় ওই বনের দেবতা বলে যে তুমি এটা কি কাজে ব্যবহার করতে চাও সেটা সম্পূর্ণই তোমার ব্যাপার, কিন্তু কেয়ারফুলি ব্যবহার করবে। সে আরো বলে এটা একটা স্যাক্রেড ওয়েপন এবং এটা আন্ডারওয়ার্ল্ড ট্রেজারের যে গার্ডিয়ান তার সমস্ত পাওয়ার এখানে রয়েছে, এবং সে বলে যে তোমার এখন হিউম্যান বডি এটা ইন্ট্রোডিউস না করতে পারে, তাই বলবো যে তুমি ভেবেচিন্তে খুব সাবধানে এটা ব্যবহার করবে। এবং তখন দেখা যায় যে মাস্টার ওই ফোনটা দেখে এবং সেই বক্সটা সে বন্ধ করে দেয়। এরপরে দেখা যায় যে সে তাকে সম্মান জানায় এবং ওই লোকটা তখন বলে যে আমি এখন চলে যাচ্ছি, আমি এতটুকুই তোমাকে সাহায্য করতে পারলাম। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মাস্টার তার কাপড় চোপড় গুছিয়ে রাখে এবং সে তার ড্রয়ার খুলে একটা ফোন বের করে এবং দেখে যে ফোনটা বন্ধ করে চার্জ নেই। পরে সে সেটা চার্জে লাগায় এবং চার্জ হয়ে গেলে সে কাউকে একটা কল করে এবং বলে যে আমার তোমার সাহায্য দরকার। এরপরে দেখা যায় মাস্টার সবকিছু গুছিয়ে নিচে চলে আসে এবং নিচে চলে এসে সে দেখতে পায় যে তার গ্রামের সকলেই ওখানে এসেছে এবং তারা তাদের ভাইটাল ফোর্সকে ডাকছে। তখন সে নিচে আসে এবং ওদের এসব দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় যে সে আঙ্কেল চাইয়ের সাথে গাড়িতে যাচ্ছে এবং তার মন খুবই খারাপ, এবং আঙ্কেল চাই তখন বলে যেটা তুমি দেখতে পেলে যে গ্র্যান্ডমাসিকে ছাড়াও আমরা আমাদের ভাইটাল ফোর্সকে ডাকতে জানি। আঙ্কেল চাই তখন বলে তোমাকে আরেকটা কথা বলা হয়নি, আমরা জানি তুমি আমাদের গ্রামের সকলকেই ভালোবাসো, কিন্তু আমরা গ্রামের সকলেই তোমাকে ভালোবাসি। তখন দেখা যায় মাস্টারের মনে পড়ে সেই বিদায়ের কথা। তখন সেখানে যারা ছিল তারা বলে যে মাস্টার আপনাকে সবসময় গড প্রোটেক্ট করুক এবং আপনি ভালো থাকেন এবং সেফ থাকেন। এই কথা বলার পর আবার বর্তমানে ফিরে আসে। এরপর আমরা দেখতে পাই মাস্টার অন্য একটা গাড়িতে যাচ্ছে এবং সে বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। তখন ড্রাইভার বলে যে আপনি যে অ্যাপার্টমেন্টে যাচ্ছেন সেটা অনেক বেশি পুরনো, কিন্তু আমাদের হোটেলে অনেক ভিআইপি স্যুট আছে, আমি কি আপনাকে সেখানে নিয়ে যাব? তখন দেখা যায় যে মাস্টার বলেছে কোনো দরকার নেই, এবং তখন ওই ড্রাইভার বলে যে ইয়ং মাস্টার আমাকে বলেছে আপনার যে যত ভালো রকমের কম্বিনেশন দেওয়া যায় সেটা দিতে। তখন দেখা যায় যে মাস্টার বলে যে এটাই অনেক, এবং তাকে বলবে যে যতক্ষণে সে চলে আসবে সে যেন সাথে সাথে আমার সাথে দেখা করে। তখন ড্রাইভার বলে আচ্ছা ঠিক আছে। এরপর দেখা যায় মাস্টারের গাড়ি খেমে ডর্মের নিচে এসে থামে এবং সে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামে আর দৌড়ে সে খেমের রুমের কাছে যায় এবং দেখতে পায় যে রুম ভেতর থেকে লক করা। তারপরে সে তার গলার সেই তাবিজটা কিছু একটা বলে ফু দেয় এবং সাথে সাথে দরজাটা খুলে যায়। সে ভেতরে ঢুকে ব্যাগটা ফেলে রেখে তাড়াতাড়ি করে দেখে যে বিছানায় শুয়ে আছে খেম, তার কাছে যায় এবং খেম খেম বলে ডাকতে থাকে। কিন্তু এদিকে আমরা দেখতে পাই যে খেম খুব বাজে একটা স্বপ্ন দেখে। দেখতে পাই যে সে বনের মধ্যে হাঁটছে এবং তখনই সেখানে রুমপায়েং আসে আর বলে তুমি কি টায়ার্ড হয়েছো? তুমি কি গিভ আপ করার জন্য রেডি এখন? এবং তুমি আর কোনোভাবেই এখানে থাকতে পারবে না এবং তোমাকে আরো বেশি সাফার করতে হবে। এই কথা শুনে দেখা যায় খেম ভয় পেয়ে যায় এবং বনের ভেতরে হাঁটা শুরু করে। এরপর রুমপায়েং বলে আমি অবাক হয়ে যাই যে তুমি ঠিক আর কতটা সহ্য করতে পারবে। তখন দেখা যায় যে ওর সামনে চলে আসে রুমপায়েং এবং ও ভয় পেয়ে আবার পেছনের দিকে দৌড় দেয়, কিন্তু সেখানেও দেখতে পায় সে রুমপায়েংকে এবং দেখে যে সে চারপাশেই রুমপায়েং রয়েছে। এবং তখনই আবার বর্তমানে ফিরে এসে দেখা যায় যে ওর ঘুমের ভেতর খুবই কষ্ট হচ্ছিল এবং মাস্টার বুঝতে পারছে ওর সাথে কিছু একটা হচ্ছে। তখনই সে বলে যে খেম তুমি এখনই গিভ আপ করে দিও না,
আমি তোমাকে ফিরিয়ে আনবো, কথা দিচ্ছি। এই কথা বলে দেখা যায় সে ওর মাথায় হাত রাখে আর কিছু মন্ত্র পড়ে। এরপরে দেখা যায় খেম দৌড়াতে দৌড়াতে পড়ে যায় এবং তখনই সে মাস্টারের আওয়াজ পায় যে খেম বলে ডাকছে। তখন সে বলে যে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ খেম? তখন দেখা যায় খেম বলে যে পিম, কোথায় তুমি? এবং আরও বলে যে মাস্টার তুমি এখনই গিভ আপ করে দিও না। তখন রামপুরিং বলে যত বেশি হবে ততই মজা হবে। এরপরে দেখা যায় যে খেম তার সামনে আবার রামপুরিংকে দেখতে পায় এবং ভয়ে সে একটা গাছের সাথে সেটে যায়। তখন দেখা যায় রামপুরিং বলে কালকের জন্য অপেক্ষা করার দরকার নেই, আজকেই তোমার শেষ দিন। এই কথা বলার পর দেখা যায় যে খেম অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে এদিক ওদিক তাকায় আর তার গলার সেই তাবিজটা এক হাত দিয়ে চেপে ধরে। এরপর সে উঠে দাঁড়িয়ে দৌড়াতে নেয়, কিন্তু দেখা যায় যে ওখানের গাছগুলো মানুষের আকৃতি ধারণ করে ওকে ধরতে চায়, কিন্তু ও ওখান থেকে পালিয়ে আরেক জায়গায় যায়, কিন্তু সেখানেও একটা গাছের থেকে শিকড় বেরিয়ে দেখা যায় ওকে পেঁচিয়ে ধরে। তখনই ওর সামনে রামপুরিং আসে এবং বলে কি তুমি আমার পাওয়ার কতটা সেটা দেখতে পেরেছো? এবং সে আরো বলে যে দিনে তোমাকে ডিজাস্টার তাড়া করে বেড়াবে এবং রাতে তোমাকে যে নাইটমেয়ার আছে ওরা ঠিকমতো তোমাকে ঘুমাতে দেবে না। বেঁচে থাকা তোমার জন্য কেবল সাফারিংই বয়ে আনবে এবং শুধু তুমি না, তোমার চারপাশে যারা থাকবে তাদের জন্য সাফার বয়ে আনবে। সে আবার বলে যে তুমি ডিসাইড করো খেমজিরা, যে তুমি থাকবে থেকে সবাইকে কষ্ট দেবে নাকি চুপচাপ এই ঘুমের মধ্যেই সবকিছু শেষ করে দিয়ে এখান থেকে চলে যাবে এবং সেটা তুমি পিসফুলি যেতে পারবে এবং কোনো কিছুই লস করতে হবে না তোমাকে এবং কাউকে সাফারও করতে হবে না এজন্য। তখনই দেখা যায় ওপর থেকে ফাঁসি দেওয়া দড়ির মতো একটা দড়ি বের হয় এবং তখন রামপুরিং বলে যে তুমি কি বলো, তুমি কি করতে চাও এবং তোমার চয়েস কোনটা? তখন দেখা যায় যে খেম কিছুই বলে না, ও শুধু কান্না করতে থাকে আর ওই দড়িটার দিকে তাকায়। খেম তখন বলে আমি গিভ আপ করে দিচ্ছি। এই কথা বলে সে ওই দড়িটা তার গলার ভেতরে ঢুকাতে নেয় আর এই কথা শুনে দেখা যায় রামপুরিং অনেক হাসে। তখনই পেছন থেকে কেউ একজন বলে যে এখনই তুমি গিভ আপ করে দিও না খেম। তখনই ওরা দুজনেই পিছনে তাকায় এবং মাস্টারকে দেখতে পায়। তখন রামপুরিং বলে যে ফাইনালি তুমি চলেই এসেছো। তখন দেখা যায় যে মাস্টার ওদের দিকে তাকিয়ে থাকে এবং রামপুরিং অনেক বেশি রেগে যায় আর বলে যে তুমি জানোই না যে কোথায় থামতে হবে, তাই তো? মাস্টার তখন বলে রামপুরিংকে এটা তোমার ড্রিম, তুমি জানো না যে কোথায় তোমাকে থামতে হবে। তখন সে খেমকে বলে খেম ফোকাস করো এবং দেখা যায় যে মাস্টার ওদের দিকে তাকিয়ে থাকে এবং সে আরো বলে যে তুমি যা স্পেল দিয়েছো ওগুলো তুলে নাও। কিন্তু দেখা যায় যে রামপুরিং তাকিয়ে থাকে খেমের দিকে এবং একসময় দেখা যায় যে খেম ওই দড়িটা ছেড়ে দেয় এবং রামপুরিং ডিসঅ্যাপয়েন্টেড হয় এবং সে বুঝতে পারে যে তার এ প্ল্যানও ফেল করেছে। তখন সে বলে যে খেম আমি তোমাকে একটা সোজা রাস্তা দিয়েছিলাম সবকিছু শেষ করার, কিন্তু তুমি সেটা গ্রহণ করলে না, কিন্তু এখন থেকে আমার কাছ থেকে কোনো রকম সহানুভূতিতে তুমি পাবে না এবং এরপর যা হবে সব থেকে খারাপ হবে। এই কথা বলে সে ওখান থেকে ভ্যানিশ হয়ে যায় আর মাস্টার তখন খেমের কাছে যায়। মাস্টার খেমকে ধরে জিজ্ঞাসা করে খেম তুমি কি ব্যথা পেয়েছো কোথাও? তখন দেখা যায় খেম বলে যে আপনি কেন আমার পিছনে এসেছেন এবং সে আরো বলে যে আমি অলরেডি গিভ আপ করে ফেলেছি, আমি আর বাঁচতে চাই না, প্লিজ আমাকে যেতে দিন। তখন দেখা যায় মাস্টার বলে যে না খেম তোমাকে বাঁচতে হবে এবং সে আরো বলে যে তোমাকে তোমার বাবা মার জন্য বাঁচতে হবে, জেট চার্নের জন্য বাঁচতে হবে, ইভেন আমার জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। মাস্টার আরো বলে যে এই জীবনে অবশ্যই আমাদের দুজনকে একসাথে থাকতে হবে এবং দেখা যায় খেম তার কথা শুনে কান্না করতে থাকে। তখন দেখা যায় যে মাস্টার আরো বলে যে খেম আমাকে বিশ্বাস করো, যা কিছু হয়ে যাক আমরা দুজন দুজনের কাছে আসার পথ ঠিক বের করে ফেলবো। এবং সে আরো বলে যে আমরা একসাথে অনেক কিছু সহ্য করেছি, এরপরে যা আসবে সেটাও আমরা সহ্য করব। এই কথা বলার পর দেখা যায় যে মাস্টার খেমকে কিস করে। মাস্টারের কিস করা শেষ হলে সে দেখা যায় যে খেম তার গালে হাত বুলাতে থাকে এবং এরপরে সেও মাস্টারকে কিস করে এবং এরপরে মাস্টার নিজের সাথে ওকে জড়িয়ে নেয়। আর এরপরে আমরা বাস্তবে ফিরে আসি, দেখা যায় যে মাস্টার তখনও ওর মাথায় আর গালে হাত বুলিয়ে দিচ্ছে এবং খেম বলে ডাকছে। এরপর দেখা যায় খেমের ঘুম ভেঙে যায় এবং সে ঘুম ভেঙে মাস্টারকে দেখতে পেয়ে উঠে বসে এবং মাস্টারকে শক্ত করে জড়িয়ে ধরে আর মাস্টারও ওকে শক্ত করে জড়িয়ে ধরে। আর তখনই দেখা যায় বাইরে থেকে জেড আর চার্ন ওদের রুমের দিকে আসে এবং ওর রুমের দরজা খোলা দেখে তারা ভয় পেয়ে যায় এবং দৌড়ে ওখানে আসে আর দরজার কাছে আসেই দেখতে পায় যে মাস্টার আর খেমকে ওই অবস্থায়। এরপরে তারা একটু লজ্জা পায় এবং তখন চার্ন জেডকে বলে যে জেড চলো আমরা একটু হেঁটে আসি। এরপরে তারা দরজাটা আস্তে করে চাপিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় ওদের ছাদের সেই সিঁড়িটা ভাঙা হয় এবং ওটা থেকে অনেক দুর্গন্ধ বের হয় এবং দেখা যায় যে মাস্টার বলে যে ওখানে আসলে কোনো দেবতা ছিল না, ওটা ছিল শুধু রামপুরিং এর যে জায়গা সেখানে পৌঁছানোর একটা মাধ্যম মাত্র।
তখন দেখা যায় যে মাস্টার আরো বলে যে রামপুরা কোথাও যায়নি, সে এই সারাটার সময় খেমের ভেতরেই ছিল। তখন দেখা যায় জেড আর চান অবিশ্বাস্য দৃষ্টিতে খেমের দিকে তাকায়। তখন খেম বলে যে আসলে আমি তোমাদেরকে চিনতে ফেলতে চাইনি, এই জন্যই বলিনি। মাস্টার তখন বলে এটা আমি স্বপ্নে দেখেছি, এবং সে আরো বলে আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে আজকে রাত্রে খেমের এই কথা বলার পর সে বাকিটা আর বলতে পারে না, খেমের দিকে তাকায়। তখন দেখা যায় জেন বলে সমস্যা নেই, এখন তো তুমি এখানে চলে এসেছো তাই না, এখন তো আর আমাদের কোনো টেনশন করতে হবে না। তখন মাস্টার বলে যে না, এখনো সবকিছু সমাধান হয়ে যায়নি, রামফুইং এরপর আরো খারাপ কিছু করতে চাইবে এবং সে পর্যন্ত আমাদের অনেক সতর্ক থাকতে হবে। চান তখন বলে মাস্টার আপনার কি কোনো প্ল্যান আছে? তখন জেন বলে যে কি সেই প্ল্যান? তখন দেখা যায় যে জেন বলে যে তার মানে আমরা তো এখন সবাই এক জায়গায় আছি, আমরা তো যে কোনো কিছু করতে পারি তাই না? তখন দেখা যায় মাস্টার বলে যে আমরা সবাই আগে এক জায়গায় হয়নি। তখন দেখা যায় জেন বলে যে এখনো সবাই একসাথে হয়নি, কে বাকি আছে আর? তখনই দেখা যায় যে মাস্টারের পকেটে তার ফোন বেজে ওঠে এবং চান অবাক চোখে বলে যে এটা কি মাস্টারের ফোন? কারণ মাস্টার তো ফোন ইউজ করে না, শুধু খেমের জন্যই এই ফোনটা আবার ওপেন করেছে। তখন সে ফোনটা রিসিভ করে এবং বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি চলে এসো। এরপর দেখা যায় জেন বলে যে মাস্টার এত মানুষ থাকতে ওকেই কেন আসতে হবে? এরপরে তারা সকলে নিচের দিকে নেমে আসে এবং দেখা যায় যে ডাউন ফ্লোরে কেসিনের গাড়ি এসে থামে। সে মাস্টারের বন্ধু এবং সে যখনই গাড়ি থেকে নামে তাকে দেখে জেড একদম পাগল হয়ে যায় এবং ডেকে বলে যে কেসিন তুমি এসেছো? তখন দেখা যায় ও গাড়ি থেকে নেমে চশমাটা খোলে এবং জেডের দিকে তাকিয়ে বলে তুমি যা কিছু চাইবে আমাকে বলবে, আমি সাথে সাথে এনে দেবো। এবং ওদের ইন্টিমেসি দেখে দেখা যায় যে জেন একদম বিরক্ত হয়ে যায়, সে ওখান থেকে অন্য পাশে চলে যায় এবং চান সে অবাক দৃষ্টিতে তাকায় এবং তাকে খুবই জেলাস লাগে। আর এখানে শেষ হয়ে যায় এপিসোড 10 এর কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।